কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এখন নির্বাচনী ব্যয় যদি একজন সংসদ সদস্যের ক্ষেত্রে সর্বোচ্চ 25 লাখ টাকা করার কথাও বলা হয়ে থাকে, কিন্তু তারা 25 কোটি টাকা খরচ করলে তারা কিভাবে এটা ধরবে? ভোটারদেরকে নগদ টাকা দিলে বা ভোটারদেরকে নগদ টাকা দিয়ে প্রভাবিত করার মতো অবস্থা সৃষ্টি করলে সেটা কি করা হবে? সেটা নির্বাচন কমিশনের এরকম কোনো মেশিনারি নাই। এবং আমরা যেটা দেখছি যে মামলা করলে, যারা মহিউদ্দিন খান আলমগীরের মামলাটি এখানে স্মরণীয়, তিনি পরবর্তী নির্বাচনের 1 মাস আগে তাকে আসলে ওইটা রায় বেরিয়েছিল, প্রায় 5 বছরের ক্ষেত্রে। কামাল ভাই, আপনার নিশ্চয়ই মনে থাকবে, আপনি এই নিয়ে আপনার একটু মতামত দিবেন যে এই ইলেকশন সিস্টেমের মধ্যে আসলে আমরা গণতান্ত্রিক উপায়ে আমরা যাদেরকে চাই বা যেটাকে আমরা গণতন্ত্র বলি সেটার প্র্যাকটিস আমাদের পক্ষে করা সম্ভব হয় কিনা। কামাল ভাই, বিদ্যমান যে ইলেকশনের সিস্টেম আছে সেই সিস্টেমের ক্ষেত্রে সেটা কি হবে? সংস্কারগুলি করা হলে এটা থেকে আমরা আসলে মুক্তি পাইতাম কিনা, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। না, একটা বিষয় হলো কি, দেখেন, যদি আমরা বলি যে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা ঠিক আছে কিনা, তাহলে তত্ত্বগতভাবে ঠিক আছে, কিন্তু প্রায়োগিকভাবে ঠিক নাই। যেভাবে প্রয়োগ করা হয় সেটা ঠিক না। কিন্তু যদি আমি তাত্ত্বিকভাবে ধরি, কাগজে কলমে দেখি, তাহলে বিদেশের অনেক দেশের নির্বাচনী ব্যবস্থা যে আমাদের নির্বাচনী ব্যবস্থা মন্দ নয়। তাহলে আমরা ওটা প্রয়োগ করতে পারি না কেন? আমরা দেখেন যা কিছুই বলছি আজকে এই নির্বাচনী ব্যবস্থা নিয়ে আপনি যে কথা বলছেন, আমি যে কথা বলছি, তুষার ভাই যে সমস্ত কথা বলছি, আমরা কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে কথা বলছি। আমরা গত কয়েকটা নির্বাচন দেখেছি কি হয়, এখানে টাকা পয়সার দাপটটা কোথায় যে ঠেকে আমরা কিন্তু দেখেছি। এই যে দেখে কিন্তু আমরা সিদ্ধান্ত নিচ্ছি হচ্ছে না। কিন্তু আপনি দেখেন 70-এর যে নির্বাচনটা হয়েছিল, যেটাতে আওয়ামী লীগ নিরঙ্কুশ ভাবে জিতেছিল, ওই সময় কি আওয়ামী লীগ সবচেয়ে ধনী দল ছিল? ছিল না তো। তো তখন কি এই দেশে এই ভূখণ্ডই তো হয়েছে। আমরা ইন্টেনশনালি পলিটিক্যাল পার্টিগুলো আমাদের ভোটারদের মন মানসিকতা, চারিত্রিক বৈশিষ্ট্যকে চেঞ্জ করার চেষ্টা করছে, কিন্তু এই চেষ্টাটা সফল সম্পূর্ণ হয়ে গেছে আমি কিন্তু তাও মনে করি না। আপনি যদি ওই পরিবেশটা আবার দিতে পারেন, আপনি যদি ওরকম একটা মেরুদণ্ড সম্পন্ন নির্বাচন কমিশন নিয়ে আসতে পারেন, এদেশেও এই ভোটারদের নিয়েও আমি মনে করি একটা ভালো নির্বাচন করা সম্ভব, যে নির্বাচনে অর্থ তেমন কোনো প্রভাব বিস্তার করবে না। একজন লোক কোটি টাকা দিবে, তার কাছ থেকে টাকা নিবে, নিয়ে একজন ভালো লোককে ভোট দিবে, এই মানসিকতা আমাদের ভোটারদের মধ্যে যে একদম নাই, এটা কিন্তু আমি মনে করি। কারণ আপনি অভিজ্ঞতার কথা বলছিলেন, কিন্তু 91 সালেও কিন্তু আমি যদি দেখি যে এরশাদ সাহেবের আমলে এটা প্রথম শুরু হয়েছে মারাত্মকভাবে, 70 সালে না, মানে প্রভাবিত করা। 91 সালের পরবর্তী সরকারগুলি বা যারাই ক্ষমতায় এসছে তারা এটা কিন্তু চূড়ান্তভাবে প্রভাবিত করেছে। আপনি সংসদে যেসব মুখগুলি আমরা পেয়েছি সেগুলির দিকে তাকালে আপনি আসলে বুঝতে পারবেন যে তারা আসলে কারা, মানে তারা কেন সংসদে গিয়েছেন সেটিও কিন্তু পরিষ্কার। তো সেটি আপনি কেমনে মানে আমি আমি সেটাই বলি আপনাকে, জানেন একটা জিনিস হলো কি, গণতন্ত্রটা কিভাবে অগ্রসর হয়। গণতন্ত্রটা কিন্তু অগ্রসর হয় ট্রায়াল এন্ড এরর বেসিস। রাইট। মনে করেন একটা ঘটনা ঘটে, ওই ঘটনার পরিণতি দেখে দেখে আরেকজন শিক্ষা নেয়, এইভাবে কিন্তু চলতে চলতে, এটা কিন্তু একদিনের ব্যাপার না। গণতন্ত্র কিন্তু একদিনে আসে না। এটা তো একটা, আপনার নির্বাচন বলেন, গণতন্ত্র বলেন, এর তো একটা প্রাতিষ্ঠানিক রূপ থাকা লাগে, না হলে হুট করে হয়ে যারা। তো আমাদের এখানে যতবার হতে নিয়েছে ততবার কিন্তু আমরা এটাকে ব্রেক করেছি বিভিন্ন রকম এই সামরিক বাহিনী দিয়ে, মার্শাল জাতি। যেমন ইন্ডিয়ার আমরা তো একই সঙ্গে 47 আমরা কিন্তু দেশ বিভাগ হয়েছিল, কিন্তু ইন্ডিয়াতে 47 থেকে পর্যন্ত একবারও তো সামরিক শাসন আসে নাই, কিন্তু তারা কিন্তু নির্বাচনের মাধ্যমে অগ্রসর হয়েছে। সেই নির্বাচনগুলির মধ্যে অনেকগুলি ফল্ট নির্বাচন ছিল, অনেক খারাপ নির্বাচনও ছিল, এখনো নির্বাচন নিয়ে প্রশ্ন কিন্তু উঠে। তারপরেও এটাও গণতন্ত্র কিন্তু একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, যেটা এটুককে মানা যায়। কিন্তু পাকিস্তান তো পারে নাই, আমরা কিছুটা মাঝখানে পেরেছিলাম, পাকিস্তান তো তাও পারে নাই। তো এইগুলি কিন্তু আপনার ডিপেন্ড করে আপনি কতদিন সেটাকে কন্টিনিউ করতে পারবেন। পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে ধান্দা থাকবেই। 2000 মানে আমরা যেটাকে 111-এর কথা বলি 2007-এর পরে, সেই 111 কিন্তু দেখেন, যদি 111-এর সময় না আসতো, ওইটা কিন্তু না আসলে কি হতো, 22শে জানুয়ারি যে নির্বাচনটা হওয়ার কথা ছিল 2007-এ, ওইটা কিন্তু 2014-রই একটা কিন্তু রেপ্লিকা ছিল, কিন্তু ওইটার আদলেই কিন্তু 2014-তে হয়েছে। সব আমার থাকবে, আমরা ঠিকঠাক করে নেব, আমরা প্রধান উপদেষ্টা বানাবো, অমুক তমুক করবো। এইটা হলো কি পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে সেই চারিত্রিক একটা এক ধরনের বৈশিষ্ট্য তাদের মধ্যে তৈরি হয়েছিল। কিন্তু আমি মনে করি যেটা 24-এর ঘটনায়, আমি মনে করি আমাদের চেঞ্জ হওয়া, নতুন কিছু পাওয়ার একটা বাস্তবতা তৈরি হয়েছে। এখন যারাই স্বৈরাচারী হতে চাইবে তাদের মাথার মধ্যে কিন্তু 24-এর যে পরিণতি, এরকম পরিণতি তো এর আগে হয় নাই।
24-এ যে পরিণতি, শাসকের যে নির্মম যে মানে পরাজয় এবং পলায়ন এবং পর্যুদস্ত হওয়ার যে ঘটনা, এরকম ঘটনা কিন্তু অতীতে কখনোই হয় নাই। এরশাদ দেখেন স্বৈরাচারী ছিল, তারও পতন ঘটছিল, কিন্তু উনি কিন্তু ইলেকশন করতে পেরেছেন জেলখানা থেকেও, পেরেছেন তো। কিন্তু এখন কি হচ্ছে, এখন যে বাস্তবতাটা, এরা তো ইলেকশন করতে দিলেও আসতে পারবে না, অবস্থা এমন দাঁড়িয়েছে। মানুষের যে ক্ষোভ, এই ক্ষোভটা দেখে কিন্তু আমি মনে করি আগামীতে শিক্ষা নেওয়ার বিষয় আছে। কিন্তু তার পরিবর্তে আপনি যদি জনগণের হাতে যদি আপনার বেছে নেওয়ার ক্ষমতাটা না দেন, তার যে অধিকার, এটা তো অধিকারের ব্যাপার। আপনি যারা বলতেছেন যে ইউনূসকে 5 বছর রাখতে হবে, ওনারা ওনাদের ভালোবাসা থেকে বলতেছেন, ওনাদের ভালোবাসাকে আমি অনার করি, কিন্তু পাশাপাশি আমি ওনাদেরকে বলবো যে আপনি কি সবার কাছে জিজ্ঞাসা করছেন? না। সবার মতামত নিছেন? না। সবার মতামত যখন নিতে পারবেন, সেটাকে আমি ডেমোক্রেসি বলতে পারবো। আপনি আজকে ইউনূসকে বলবেন, আমি একটা কথা বলে শেষ করি, আজকে আপনি ইউনূসকে ভালো বলতেছেন, আচ্ছা কালকে যদি ইউনূস মারা যায়, তখন আপনি কি করবেন? তখন আপনি আরেকজন ইউনূসকে কোথায় পাবেন? পাবেন তো না। যদি সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে। আপনার সংস্কারের কথা বলেন যে সিস্টেম ক্রিয়েট করবেন, আপনারা নিজেরাই তো সিস্টেম ভাঙার চেষ্টা করতেছেন যে ওনাকে রাখতে হবে। কেন? ওনার যদি জনগণের সমর্থন থাকে, তাহলে উনি তো একটা পার্টির সঙ্গে আছেন অথবা পরোক্ষভাবে আছেন, উনি প্রকাশ্যে চলে আসেন, ওই পার্টির নেতৃত্ব দেন, ইলেকশন করেন। যদি জনগণ আপনাকে চায়, আপনি নির্বাচিত হবেন। ওনার তো টাকার অভাব নাই, 666 কোটি টাকা তো কয়েকদিন আগে মাফ করে নিচ্ছেন, টাকার তো অভাব নাই রে ভাই, ওই টাকা দিয়ে ইলেকশন করেন না, অসুবিধাটা কি? কিন্তু কারণ আমরা একটু আপনার কাছ থেকে এটিও জানতে চাইবো, আপনি যে প্রসঙ্গে আমরা কথা বলতেছিলাম, শুধু আমরা একটু অ্যাড করি যে আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে সব দিক থেকেই বিএনপি, যেহেতু যদি এখন নির্বাচন হয়, ধারণা করে নেওয়া হয় যে বিএনপি ক্ষমতায় আসবে, সব দিক থেকে বিএনপির প্রতি কিন্তু একটা আক্রমণের চেষ্টা আছে, এবং বিএনপিও সেই চেষ্টাটা, মানে সেই গোবর গু গায়ে মেখে আরও গোবর গু উৎপাদন করার ব্যাপারে তারা নিজেরাও বেশ সচেষ্ট আছে। আপনি যদি বিএনপির প্রসঙ্গটা একটু বলেন। বিএনপি রাজনীতিটা না আমি ঠিক বুঝি না। এটা হলো, আমি আগে যেমন ধরেন আপনার আওয়ামী লীগের আমলে তারা যে রাজনীতিটা করতেন, সেটাও অতটা বুঝতাম না। এখন তারা যে রাজনীতিটা করছেন, এটাও আমি বুঝি না। একটা রাজনৈতিক দলের মূল কাজটা কি? একটা রাজনৈতিক দলের মূল কাজ হলো দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের যে চিন্তা, সেই চিন্তাটাকে ধারণ করা এবং সেই অনুযায়ী কাজ করা। এটা হলো একটা রাজনৈতিক দলের মূল কাজ। এখন বিএনপি কি চায়? বিএনপি, আমি খুব একটা ছোট্ট একটা এক্সাম্পল দেব। বিএনপি বলছে যে নির্বাচন দেন, এটা তো বলছে তারা নানা ভাবে বলছে, কখনো সরাসরি বলছে, কখনো আরে ঠারে বলছে তো। এবং সরকার তাদের এই চাওয়ার জন্য একটুও তার সিদ্ধান্ত থেকে সরে আসে নাই। সিদ্ধান্তটা কি সরকার নেবে যে কবে নির্বাচন হবে কি না হবে? না, সরকারকে সেই ম্যান্ডেট দেওয়া হয় নাই। সিদ্ধান্ত নেওয়ার দরকার, দায়িত্ব সরকারের না, একক দায়িত্ব সরকারের না, সিদ্ধান্ত নেবে জনগণ। এখন জনগণ কি চায়, বিএনপি কি সেই চাওয়াটাকে ধারণ করতে পারে? আমার কাছে মনে হয় না। বিএনপির এক এক নেতা এক এক সময় এক এক কথা বলে, কখনো বলে এই সরকারকে আমরা শেষ পর্যন্ত সমর্থন দিব, আবার সরকারের সঙ্গে তার নির্বাচনে বলে যে না, নির্বাচনের ব্যাপারে আমি একমত না। আবার আরেক নেতা দেখলাম বলে যে আমরা প্রতিদিন বলবো আপনারা অনির্বাচিত ম্যান্ডেট প্রাপ্ত না, এইগুলি বলে। মানে এই সমস্ত কথার মানে না রকম কথামালা দেখি আমরা। বাট আমি আপনাকে সিম্পলি বলি, এই দেশের মানুষ বিএনপি কি না চায় আমি জানি না, আমার জানার দরকার নাই। কে নির্বাচন হলে বিএনপি আসবে না, আওয়ামী লীগ আসবে না, জামাত আসবে না, ছাত্ররা আসবে না, ডক্টর ইউনূস আসবে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার কথাটা হলো, আমি আমার ভোটটা দিতে চাই। 30 বছর হয়ে গেছে ভাই, 35 বছর হয়ে গেছে একটা মানুষের, সে জানে না ভোট কিভাবে দিতে হয়, জাতীয় নির্বাচনে কিভাবে ভোটটা দিতে হয় সে এইটা জানে না। সেই লোকের কাছে কিন্তু তারেক রহমানের কোনো ফ্যাক্টর না, তার কাছে ইউনূসের কোনো ফ্যাক্টর না, তার কাছে ওই ডাক্তার শফিকুল ইসলামের কোনো ফ্যাক্টর না। তার কাছে ফ্যাক্টর হলো যে আমি আমার ভোটটা দেব, তারপর সম্মিলিত জনগণ যেটা চাইবে সেটাই হবে, ম্যাক্সিমাম মানুষ যেটা চাইবে সেটাই হবে। কামাল ভাই, আমি যদি একটু তর্কের জন্য একটু বলি, এই জনগণ যেটা চায় এটা আপনি কেমনে জানেন? আমি তো জনগণ, আমি যেটা চাই। কিন্তু এরকম জনগণ তো অনেকে আছে যারা 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 না, এরকম জনগণ তো নিশ্চয়ই আপনি দেখছেন যারা চায় যে ডক্টর ইউনূস থাকুক। এরকম জনগণ তো আপনি দেখছেন খালি ডক্টর তারেক, মানে জনাব তারেক রহমান আইসা পয়সা পড়ুক এটা চায়, কোন ধরনের পরীক্ষার মধ্যে দিয়ে চায়। নাম বলি, তারেক রহমান কি ভোট ছাড়া এসে বসে পড়তে চায়? না,
তারেক রহমান চায় না, কিন্তু জনগণ তারেক রহমানরে চায়। চাইতে পারে, এটা তার ব্যাপার। এবং জনগণ শেখ কিন্তু হাসিনারও, তারা অনেক জনগণ শেখ হাসিনারও চাইতো। আমি বলি চাইতো। আপনাকে, জনগণ কি ভোট চাই কিনা সেটা বলেন। আপনি দেশের একজন লোককে নিয়ে আসেন না যে বলে আমি ভোট চাই না, আনেন না আপনার ভাই। এত সব মানুষ ভোটটা চায় যে আমি ভোট দেব। ভাই আমি তো টেলিভিশনে দেখলাম অনেক লোক কইতেছে যে ইউনূস চাই, ইউনূস চাই, ইউনূস চাই। আমি তো টেলিভিশনে দেখলাম একজন ক্লেরিক চূড়ান্ত মানে উত্তেজনার মধ্যে বলতেছে যে ইউনূস সাহেব ভোটের মাধ্যমে আসুক না, আমার তো কোনো না নাই। না, ভোটের মাধ্যমে আসতে পারবে না। আপনি আমাকে বলেন ভোট ছাড়া গণতন্ত্র হয় এটা পৃথিবীর কোথায় আছে রে ভাই? আমার স্যার তো বললেন যে ভোট গণতন্ত্র, আমার স্যার তো বলছেন যে ভোটই গণতন্ত্রের একমাত্র উপায়, এটা ভাবলে তুমি ভুল করবা খালেদ। আচ্ছা, এটা একমাত্র উপায় না, দুই মাত্র উপায়টা কি আছে বলুক না আমাকে। দুই মাত্র উপায়, গণঅভ্যুত্থান একটা, গণঅভ্যুত্থান একটা ম্যান্ডেট, গণঅভ্যুত্থান একটা ম্যান্ডেট, গণঅভ্যুত্থান একটা ম্যান্ডেট। দ্বিতীয় উপায়টা কি? গণঅভ্যুত্থান। ভোট ছাড়া গণতন্ত্রের দ্বিতীয় উপায়টা কি? কারণ ভাই গণঅভ্যুত্থান, গণঅভ্যুত্থান আরেকটা ম্যান্ডেট, আরেকটা উপায়। গণঅভ্যুত্থান তো গণতন্ত্র না। গণঅভ্যুত্থান দিয়ে আমরা, গণতন্ত্র না, গণঅভ্যুত্থান দিয়ে আমরা যাদেরকে বসাইছি তারা ক্ষমতায় থাকুক, এটা আমাদের চাওয়া, এটাই গণতন্ত্র। শুনেন, গণঅভ্যুত্থানটা হলো একটা শক্তি প্রদর্শনের খেলা। জি, আমি শক্তি দিয়ে, আমার সঙ্গে অনেক লোক আছে, অনেক লোকের শক্তি একত্রিত হয়ে তোমাকে প্রেসার দিয়ে তোমাকে আমি নামাই দিছি, এটা হলো গণঅভ্যুত্থান। আর গণতন্ত্র হলো সবচেয়ে যার শক্তি কম, যে নিরীহ মানুষটা, সেও সঙ্গোপনে যে নিজের মতটা প্রকাশ করতে চায়, সেটা হলো গণতন্ত্র, সেটা হলো ভোট। আমি তো এই ভোটটা চাই, যে সবচেয়ে যে লোকটা কখনোই রাস্তায় নামবে না, কিন্তু সে ভোটের দিন যে শান্তি মতো যে সে তার মতামতটা প্রকাশ করে দিয়ে আসবে, তার মতামতটাকে আপনি ইগনোর করবেন কোন বিবেচনায়?